নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আবার একটি ছোট গল্প নিয়ে হাজির হয়েছি। আজ পড়ে শোনাচ্ছি নবনীতা দেবসেন রচিত চোর ধরা ছোট গল্পটি। ইতুকে আপনারা চেনেন। রেডিওতে তার গলা শুনতে পেলেই আপনার হাতের গ্রাস হাতেই থেকে যায়। এক পায়ে জুতো পরে আপনি ভুলে অন্য পায়ে চটি গলিয়ে ফেলেন। আমার বোন ইতু, এমনই সে গুণের মেয়ে। কিন্তু আমার বোনাইকে আপনারা চেনেন না। তিনিও অনেক গুণের আধার। তার নিজের বিশাল একটা আইন কোম্পানি আছে, যার তিনি ডিরেক্টর। অনবরত প্লেনে চড়ে হিল্লি দিল্লি ট্রম্বে বম্বে চরকি ঘুরছেন। খুব রাশ ভারী, দিব্যি ধীরস্থির দেখতে, কিন্তু ভেতরে ভেতরে অস্থির, অধৈর্য আর একটু রাগী। তবে হ্যাঁ, মনটা তার উদার, বেশ দিলখোলা, দরাজ হস্ত। লোকটা খারাপ নয়, সবাইকে চাঁদা দেন, চাইলেই বিজ্ঞাপন দেন, এমনকি বিনা পয়সায় ইতুর রেকর্ড পর্যন্ত বিলিয়ে দেন ভক্তদের মধ্যে। নিজের সলিসিটার্স ফার্ম, অথচ বিনা পয়সায় যে কোনো লোককেই আইনের মারপ্যাঁচ বাতলে দেন। আর চেনা বেরোলে তো কথাই নেই, কেস পর্যন্ত লড়ে দেবেন ফ্রিতে। ইতুই তার জীবন সর্বস্ব, নয়নমণি। উঠতে ইতু, বসতে ইতু, খেতে ইতু, শুতে ইতু, মানুষটি ইতু সর্বস্ব। এই জাঁদরেল ব্যারিস্টারকে কোমরে গুঁজে রেখে অনায়াসেই ইতু সংসার করে, ছেলেপুলে সামলায়, ছাত্রছাত্রী সামলায় এবং নিজের গানকে দিনকে দিন উন্নত করে। কিন্তু একা স্বামীটিকে নিয়ে তার যত ঝামেলা। 15 জন বেসুরো ছাত্র, 3 জন অবাধ কাজের লোক, কোয়ার্টার ডজন অপগণ্ড সন্তান নিয়েও তার আর্ধেক গোলমাল নেই। ইতু দশভুজার মতো ছুটে ছুটে সব দিকে সামলায়। আমি দিদি বটে, মুগ্ধ নয়নে ছোটর করিতকর্ম দেখি আর অবাক হই। সেদিন রোববার সকালবেলা ইতুর বাড়ি গেছি। রোববার দিন সকালে গানের ক্লাস থাকে সব গাইয়ের, কেবল ইতুরই থাকে না, তার আরও 10টা সংসারের কাজ থাকে। সোমদেবের ছুটি, ছেলে মেয়েদেরও ছুটি। সেদিন সকালে গিয়ে দেখি বাড়িতে ভীষণ অবস্থা। বসার ঘরের একদিকে ডাঁই করা কেবল কুশনের স্তূপ, চেয়ার সোফা কৌচ সব পালিশ হচ্ছে। নেপথ্যে ইতুর, পারবো না, আরে হবে না, এখন থাক তো, এইসব শুনতে পাচ্ছি। খাবার টেবিলে ইতু বসে আছে, হাতে ধোবার খাতা, ধোবার পাওনা মেলাচ্ছে। ওহো, আজ যে দোসরা। মেঝেয় ধোবার পুঁটলি রয়েছে, নিটলি বাঁধা। ধোবাও খুব নিটলি বসে আছে, উবু হয়ে। মেঝেয় আরও একজন লুঙ্গি পরা লোক থলে হাতে বসে আছে, উবু হয়ে। ইতুই এলোমেলো চুলে হাউস কোট চড়িয়ে ভুরু কুঁচকে আঙুলের কর গুনছে। ভাবলাম যাই, রান্নাঘরে বরং একটু চায়ের খোঁজ করিগে যাই। গিয়ে দেখি ঝটিকার বেগে রান্না হচ্ছে। সুখদা, যাকে সোমদেব আবার শুকতারা বলে ডাকে, হঠাৎ ভয়ানক ব্যস্তভাবে নড়াচড়া করছে। সাধারণত সুখদা অত্যন্ত ধীর গতি, সুধীরা নামই তাকে ভালো মানাতো। কি ব্যাপার সুখদা, এত তাড়া কিসের? যাবনি, এক্ষুনি আমাকে যেতে হবে, ট্রেনের টাইম হয়ে গেল। কোথায় যাচ্ছ? ঘরে গো ঘরে, লাতিটার ভাত লয়, বড় লাতি বলে কথা। 5-5টা মেয়ের পরে এই ছেলে হয়েছে। উপর তৈলি বালা নিয়েছি, ছোট দিদি গড়ে দিয়েছে। আজ যাব। তা জামাই বাবু এখনো বেরুলনি, আমারও তাই দেরি। আজকে সোমদেব কোথায় বেরোবে? আজ তো রোববার। কি জানি,
দিল্লি না ম্যাড্রাস কোথায় যেন যাবে। মক্কেলের লোক গাড়ি নিয়ে এসে বসে আছে, সঙ্গে করে নিয়ে যাবে। জামাইবাবু ছর্দির ওপর চোটপাট করতেছে, বাক্স গুইচে দেয়নি বলে। এদিকে একটু আগে আগে বললে তবে তো ছর্দিদি গুইছে আঁকবে। তোমরা চা খেয়েছো সুখদা? দিচ্ছি দিচ্ছি, যেক্ষুনি রান্নাঘরে এসো তেক্ষুনি বুঝেছি। চা হাতটা খালি হলেই দেব, ধৈর্য ধরো বড় দিদি। এই সুখদাকে আমার মাই ইতুর সঙ্গে দিয়েছেন, বিয়ের দিন থেকেই আছে। আমাদের কুটুম বলে গেরাচ্ছেই করে না। হঠাৎ ইতুর ঝাঁঝালো গলা এলো। তুমি এখানে এখনো বসে আছো? বলছি না আজকে কাগজ বিক্রি করা হবে না, তবু যাচ্ছ না। কি আশ্চর্য! তোমাকে বলছি না আজ আমার সময় নেই। না, খগেনেরও সময় নেই। না না, সুখদারও একদম সময় নেই। আচ্ছা জ্বালালে তো। আর যাবে কোথায়? খুন্তি হাতে করে সুখদা তেড়ে বেরোলো। যাও যাও, বেশি ঝামেলা করোনি। কে তোমাকে ঢুকলো ঘরের মধ্যে? খগেন? খগেন ছোড়ার কাণ্ড দেখো। লোকটি সুখদাকেই যে ইতুর চেয়ে বেশি মান্য করে সেটা স্পষ্টই বোঝা গেল। থলে টলে শুদ্ধ এতক্ষণে উঠে দাঁড়ালো এবং অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে প্রস্থান করল লুঙ্গি পরা ব্যক্তিটি। ধোবাও উঠে পড়েছে। ধোবা তার পোটলা পুটলি সামলে নিয়ে বেরোতে না বেরোতেই এসে পড়ল গয়লা। এসব তেঢাঙ্গা 10তলা বাড়িতে চাঁদার অত্যাচার নেই, ভিখিরির অত্যাচারও নেই, সেলস গার্লের অত্যাচারও ঢের কম। কিন্তু গয়লা, ধোবা, কাগজওয়ালা এরা তো আসবেই। কষ্ট করে এরা সারা মাস আসছে। এদের ন্যায্য পাওনা মেটাতে মাসে একটা সকাল এদের না দিলে চলবে কেন? ইতু মন দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে লাগলো। দিদি এসেছিস? আয় আয় ভাই, তোর গেছো দাদা ভগ্নিপতির বাক্সটা গুছিয়ে দে না রে। ও বাবা, ও তুই করগে যা, আমি বরং তোর গয়লার হিসেবটা করে দিচ্ছি। দে, খাতা দে। ইতু, 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 ওই দেখো ষাঁড়ের মতো গর্জন শুরু হয়ে গেছে। এ বাক্সটা নয়, আর এই বাক্সটা নয়, অন্যটা। হলদেটা দাও, যাতে বাক্স ডেলিভারি নেবার জন্য 1 ঘন্টা এয়ারপোর্টে আটকে থাকতে না হয়। হলদেটা ছোট আছে, সঙ্গে নেওয়া যাবে প্লেনের কামরায়। পাজামা পাঞ্জাবি ও এক গাল ফেনা সমেত সোমদেব এসে দাঁড়ালো চটি ঘষতে ঘষতে, হাতে দাঁড়ি কামানো খুর, কাঁধে তোয়ালে। আচ্ছা তুমি চানটা সেরে নাও না, আমার এক্ষুনি হয়ে যাচ্ছে। সোমদেব গয়লার ওপর চোখ পাকায় এবার। कौन है तुम? गौयला, अभी नहीं, अभी भागो, बाद में आओ, दोपहर में 3 बजे आओ। না না, 3 বাজে খবরদার আসবে না, আমি তখন একটু শোবো। এই তো হয়ে গেল, দাঁড়াও, পয়সা লেকে যাও। এই এই যেও না রামদেব, ও রামদেব। ইঁতু চেঁচায়। সবুজ স্লিপিং স্যুটটা দিয়ে দিও, আর সুতির ড্রেসিং গ্রাউন্ডটা, শীত কমে গেছে। সোমদেব চলে যায়। আচ্ছা বাবা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, দুধের হিসেবটা আগে করে নি। রামদেব ফিরে এসেছে লাজুক পায়ে। দিদি, ছোটদি, এই লাও চা, আমারটা এবারে বুঝিয়ে সুজিয়ে আমাকে ছেড়ে দাও, আমি যাই। বাহ, সুখদা সত্যিই সুখদা। চা হয়ে গেল? একটু সবুর করো, তোমার হিসেব রেডি হয়েই আছে। চায়ে চুমুক দিতে দিতে গয়লার হিসেব শেষ। সে যেই টাকা পয়সা নিয়ে চলে গেল, ইতু সুখদাকে ডাকল। সঙ্গে সঙ্গে তুতু মিতুর আবির্ভাব। মা, মা, আমরা দক্ষিণীতে চললুম। আরে খেয়ে যা, সজোরে ঘাড় নেড়ে ওরা বলে। খাওয়া হয়ে গেছে। কি খেলি? কখন খেলি? জুতো পরতে পরতে মেয়েরা কোরাসে উত্তর দেয়। দুধ আর জেমস।
অনেকক্ষণ। জেমস? জেমস মানে ওই গুল্লি গুল্লি চকলেট? ওটা একটা খাবার? সুখু দিদির রান্না শেষ হয়নি যে। এবার মাসি হিসেবে আমি ফিল্ডে নামি। তাই বলে তোমাদের খাবার দেবে না সুখদা? ইতু কিন্তু সুখদাকে দোষ দেয় না, মেয়েদেরই দেয়। নিজে নিজে রুটি মাখন চিজ নিয়ে নিতে পারো না? একদিন যদি অসুবিধে থাকে, ফ্রিজে তো সবই আছে, নিজে হাতে বের করে নিতে পারো না? এত কুড়ে। ইতু কথা বলতে বলতেই খাবার দাবার বের করে ফেলেছে, প্লেটও লাগিয়ে ফেলেছে। মেয়েরাও ভয়ে ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই রুটিতে মাখন লাগাতে শুরু করেছে। এবার ইতু ছুটল শোবার ঘরে। বাক্স গোছাতে হবে। আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি। এই সেই ইতু? মা ঠিক এই ভাষাতেই বকতেন আমাদের। আমরাও খাবার না খেয়ে দুধ খেয়ে খেলতে পালাতুম। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। বাক্স গোছাতে ইতুর বেশি সময় লাগলো না। বন্ধছন্দ করে বাইরে এনে রাখল। সোমদেব যাবার সময় নিয়ে যাবে। অনবরতই তো সে বাইরে যাচ্ছে। ইতুর মুখস্থ হয়ে গেছে কি কি দিতে হবে। অটোমেটিক প্যাকিং সিস্টেম। সবুজ স্লিপিং স্যুট ভিজে লালটা দেওয়া হলো। সোমদেব ঠিক রেগে যাবে। যাকগে, স্লিপিং স্যুট নিয়ে কি কেউ মাথা ঘামায়? যত পাগলের কাণ্ড। দেখেছিস দিদি? ইতিমধ্যেই সুখদা দেখি ফর্সা ধুতিটি পরে বগলে চাদরটি নিয়ে এসে হাজির। ইতু এবার সুখদাকে নিয়ে পড়ল। দুই মেয়ে দক্ষিণীতে বেরিয়ে গেছে, ছেলে যায়নি। সে বারান্দায় বন্ধুদের সঙ্গে চেঁচিয়ে আড্ডা মারছে। গলা শুনতে পাচ্ছি। এটা ভালো লক্ষণ। আজকাল তো ছেলেরা যে যার দৌড় বন্ধ করে উচ্চগ্রামে বিলিতি মিউজিক চালিয়ে কি জানি কি গুজগুজ করে। ফুটবল খেলা নিয়ে তুমুল তর্ক, সিনেমা নিয়ে ফাটাফাটি ঝগড়া। এসব তো আজকাল দেখিই না। শুভটা এদিক থেকে ভালো, খেলাধুলো চেঁচামেচি সবই করে। ইতু সুখদাকে বোঝাচ্ছে, এই যে ধরো তোমার নাতির রূপোর বালা, দুগাছা, বুঝলে? এই যে এই কাগজটা যত্ন করে তুলে রাখবে, ছেলেকে দিয়েও দিতে পারো, বুঝলে? এতেই সব হিসেব লেখা আছে। ওজন কত, মজুরি কত, কতটা রূপো আছে, সব সব কিছু মিলিয়ে পড়েছে 150 টাকা। আমার কাছে তোমার পাওনা ছিল 500। 150 বাদ গেলে বাকি রইল 350। 350 এই ধরো। 3টে 100 টাকার নোট এক্ষুনি তুলে রাখো। ট্যাঁকে অতটা গুজো না একসঙ্গে, যদি হারিয়ে যায়। ইতুর হিসেবে বোর্ড হয়ে গিয়ে আমি এবার শুভর কাছ থেকে বারান্দায় ঘুরে এসে দেখি সুখদা রান্নাঘরে চলে গেছে। পিছু পিছু ইতুও ছুটেছে এবং তার বক্তৃতা শোনা যাচ্ছে। কাগজটা সেই ট্যাঁকেই রাখলে, বালার সঙ্গে মুড়ে ওটাও তোমার ঝোলাতে রাখা উচিত ছিল। আর এই আলাদা খুচরোটা রাখো বাস ভাড়ার জন্যে, এটা ট্রেন ভাড়ার জন্যে। অত টাকা যেন বের করবে না। উফ, সুখদাকে নিয়ে ইতু যেন মেতে উঠেছে। কার যে নাতির ভাত বোঝাই দায় হয়েছে। সুখদা এবারে বললে, হয়েছে হয়েছে, সব বুঝেছি। এই কি আমি পেটথম ঘরে যাচ্ছি ছোটদি? তুমি যেন আমাকে ছোট ছেলে ঠাউরেছ। কিন্তু তোমার সঙ্গে কেউ নেই, অতগুলো টাকা, পায়ে বাতের ব্যথা, আমার ভাবনা হবে না? সুখদা, দেখো ভালোই ভালোই ফিরে এসো বাপু সামনের রোববার। দেখছো তো আমার কি অবস্থা? সে আসবনি, নিশ্চয়ই আসব। ইতিমধ্যে এক ফাঁকে সোমদেব এ ঘরে এসে হাত নেড়ে টাটা করে চলে গেছে। তার মক্কেলের তরফে যে লোকটি ওকে নিতে এসেছিল সেও এলো সঙ্গে সঙ্গে, ঠিক চামচার মতো। পিছু পিছু এলো, আবার পিছু পিছুই চলে গেল। এবার ঠাকুর নমস্কার করে রান্নাঘর বন্ধ করে খগেনের কাছে বিদায় নিয়ে শুভকে বলে টোলে সুখদা খাবার ঘরে এসে চিৎকার করে উঠল, ও খগেন, আমার পোটলাটা কি করলি? তোমার পোটলা? তোমার পোটলা আমি কি করব?
সেই তো সকাল থেকেই ওইখানে পড়ে আছে। বুড়ো হয়েছ বলেই এত ভুলো হতে হয়? নিজের জিনিস নিজে খেয়াল করবে না? বলেই গজগজ করতে করতে খগেন ঘরে এসে টেবিলের ওপাশে গিয়েই অবাক। আরে নেই তো! গেল কোথায় সুখদিদির পোটলাটা? সবাই হতবাক। সত্যিই তো! সুখদা মাথা চাপড়ে কেঁদে উঠল। হায় হায় হায়, কে নিয়ে পালালে গো আমার পোটলা? বুঝেছি বুঝেছি, ওই খবরের কাগজওয়ালাটার কাণ্ড। নিশ্চয়ই ওর থলেতে পুরে নিয়ে চলে গেছে। ওইখানেই তো বসেছিল লোকটা। খগেন চেঁচিয়ে ওঠে। সত্যি, লোকটা ঠিক ওইখানেই বসেছিল, আর চুপচাপ বসেছিল অনেকক্ষণ। ওই জন্যই তাক খুঁজছিল আর কি। তো একবার ধোবাকে নিয়ে ব্যস্ত, একবার গয়লাকে নিয়ে ব্যস্ত। কেউ তো ওকে মোটে দেখছিলই না। নির্ঘাত ওই কেটে পড়েছে সুখদার পোটলা নিয়ে। পালিশ মিস্ত্রি চুপচাপ কাজ করছিল, এবার সেই যোগ দিল। কিন্তু ও তো থলে খোলেইনি কোমোটে। মা ধোবাটাই হয়তো ভুল করেছে। ওর 2-4টে ছোট ছোট পোটলা ছিল তো ওখানে, অন্য অন্য ঘরের কাপড়ের বান্ডিল, হয়তোবা তাদেরই সঙ্গে। না না, সে কি করে হবে? হাত পা নেড়ে নিজেই সুখদা বললে, আমার তো প্লাস্টিকের পোটলা, হলদে রঙের, ঝিপ লাগানো, কাঁধে ঝুলোনোর দড়ি দেওয়া ব্যাগ। ধোপা আমার ব্যাগ লেবে কি ঝন্নি? চেঁচামেচিতে উৎসাহিত হয়ে শুভ ঘরে এসে দাঁড়িয়েছিল। বললে, হলদে? হলদে ব্যাগ? এইমাত্র দেখলাম একটা হলদে ব্যাগ বাবা ওই কালো গাড়িতে তুলে দিল। সেটা তো তোর বাবার নিজেরই ফ্লাইট ব্যাগ রে। দাদা বাবুর ব্যাগ? সে তো আমি কখন ওদের গাড়িতে দিয়ে এসেছি, আপনি যেক্ষুনি বের করে দিয়েছেন। খগেন জানালো, আমি স্বচক্ষে দেখলাম বাবা নিজের হাতে এক্ষুনি একটা হলদে ব্যাগ। সর্বনাশ! তাহলে তোর বাবাই নিয়ে গেছে রে সুখদার পোটলা। শুভ, ছোট ছোট, আমাদের ড্রাইভারকে ধর, এয়ারপোর্টেই চলে যা। এতক্ষণে হয়তো দিল্লি চলে গেল সুখদার নাতির বালা। অনেকক্ষণ তো বেরিয়ে গেছে রে। কে বললে অনেকক্ষণ? এতক্ষণ তো বাবা লাইব্রেরিতে ছিল, এই মাত্র গাড়িতে উঠল, আমরা দেখলাম। তবে যা খগেন, মোড়ের পানের দোকানে ছুটে যা, নিশ্চয়ই ওখানেই পাবি। কোথাও বেরোলেই আগে গাড়ি থেকে নেমে ওখানে পান কেনে। বেশ কিছু পান নিয়ে যাবে নিশ্চয়ই প্লেনের জন্যে। দৌড়ে যা। কিন্তু লিফটটা নেমে গেছে যে এক্ষুনি, আর তো আসবে না। যাকগে, তুই হেঁটেই যা বাবা খগেন, ও লিফট ফেরত আসার জন্যে দাঁড়াসনি। সুখদার নাতির বালাটা। খগেন তবু গাঁয়ে করছে দেখে ততক্ষণে শুভই ছুটেছে সিঁড়ি বেয়ে। 7তলা দৌড়ে নেমে পানের দোকানে যাবে বাবাকে ধরতে। সঙ্গে সঙ্গে দূরদার করে ছুটল তার সাঙ্গপাঙ্গরা। মুহূর্তের মধ্যেই বাড়ি ফাঁকা, নিস্তব্ধ। কেবল দেয়াল ঘড়িটা উদ্বেগে টিক টিক করে যাচ্ছে। সুখদা তারই মধ্যে মৃদু মৃদু নাকি সুরে কেঁদে চলেছে। হায় হায় হায়, ঝামাইবাবু কিনা আমার পোটলা নিয়ে দিল্লি চলে গেল গো। আমার আর লাতিটার ভাতে ঝাওয়া হলুনি। কে বলেছে দিল্লি যাচ্ছে তোমার ব্যাগ? ফোড়ন কাটে খগেন। বাবু তো নিজের ব্যাগটাই প্লেনে হাতে নিয়ে উঠবেন, আর ওই ব্যাগটা ওর নয় বলে যেই বুঝতে পারবেন কিছুতেই নেবেন না, মক্কেলের গাড়িতেই পড়ে থাকবে। ও ব্যাগ শুদ্ধ সব মাল সুখদিদির খোয়াই গেল। খগেনের ভাষা শুনে সুখদার শোক আরও উথলে ওঠে। আমি তো ট্যাকেই নিয়েছিলুম, বালা আর টাকা সবই। ছোট দিদি আমারে জোর করে পোটলাতে আঁকালে, আমি আঁকতে চাইনি। ওরে আমার অতগুলো টাকা, আমার লাতির উপর বালা দুখান। হায় ভগবান, হায় কপাল। ইতু খুবই লজ্জিত। আমি এক ধমক দিই। গেলে গেছে, আবার হবে, জিনিসপত্তর কি যায় না?
তোমার জামাইবাবুকে বলো রূপোর বালা গড়িয়ে দেবে, 300 টাকাও তোমায় দিয়ে দেবে। এখন চুপ করো দেখি। ইতু তো বারান্দায় দাঁড়িয়ে আছে, উদগ্রীব। 7 তলা দৌড়ে দৌড়ে নামা তো সোজা নয়। শুভর দল যতই জোরে নামুক, তারা আর পথে বেরোচ্ছে না। একটা কালো গাড়ি মোড়ের পানের দোকানের সামনেই দাঁড়িয়ে আছে বটে, কিন্তু ওটাই ওর মক্কেলের গাড়ি কিনা কে জানে। নিজেদের গাড়ি তো নয়ই। ইস, গেল সুখদার সর্বস্ব। কি জানি আরও কত কিছু সম্পত্তি শখ করে জমিয়ে নিয়ে যাচ্ছিল ওতে। বেচারি মনিব নিজেই পুঁটলি নিয়ে ভেগেছে। এমন দুর্ভাগ্য আর কজনের হয়। এমন সময় একটা প্রচণ্ড হুঙ্কার কানে এলো। ওই যে শুভর দলবল রাস্তায় বেরিয়ে পড়েছে এবং সমস্বরে চেঁচাচ্ছে, চিন্তামণিদা, গাড়িটা আটকাও। চিন্তামণি পানওয়ালার নাম। চিন্তামণির সাদা মুন্ডু পানের দোকান থেকে উঁকি মারল এবং পানের দোকানের ওপাশ থেকে হেঁটে এলো সোমদেব। এতক্ষণে ছেলেগুলো এমএল জোটো প্যাকের মতো দৌড়চ্ছে। 7 তলার ওপর থেকে আমরা দেখলাম গাড়ির সামনে জটলা হচ্ছে। সোমদেব হাত পা নেড়ে ছেলেদের ওপর রাগারাগি করছে। মক্কেলের চর বেরোলো, বুট খুলল। শুভ ছোঁ মেরে বুট থেকে সুখদার ব্যাগ তুলে নিল এবং তারপরেও কিছু কথাবার্তা হলো। অতঃপর ড্রাইভার উঠল, সোমদেবও উঠল, মক্কেলের চর উঠল, সবাই উঠে পড়ল। গাড়ি চলে গেল। সুখদার পোঁটলা কাঁধে নিয়ে মিছিল করে শুভর দলবল বাড়ির দিকে আসতে লাগলো হেসে গড়াতে গড়াতে। তাদের সেই আহ্লাদে এবং অহংকারে রাস্তাটায় আনন্দে ঝলমল করে উঠল। সরস্বতী পুজোতে রঙিন আলোর শাড়ির মতনই সেই হাসির চমকানি। বীর গর্বে ঝোলাটি এগিয়ে দিয়ে শুভ বলল, এই নাও সুখ দিদি, হলো তো তোমার পোটলা উদ্ধার? হুম, বাবা, সোজা চোরের পাল্লায় পড়েছিলে। এক্কেবারে দিল্লি পাচার করে দেবার তালে ছিল। সুখদা লজ্জা লজ্জা হেসে শুভর গালটা টিপে দিয়ে শুভকে প্রচণ্ড লজ্জা পাইয়ে দিয়ে বললে, ভাগ্যে আমার দাদা ভাই ঘরেই ছিল, নইলে আমার লাতির ভাতে যাওয়াই হতুনি। বাধা দিয়ে বেরসিক খগেন বললে, চলো চলো, আর দেরি করো না, ট্রেন পাবে না এরপরে। ওরা বেরুতেই নিশ্চিন্ত হয়ে আর একবার চায়ের জল চাপিয়ে খাটে উঠে পা গুটিয়ে আরামসে বসে ইতু বলল, বাবা, বাঁচা গেল। কি কাণ্ড হতো বলো তো ব্যাগ না পেলে। শুভ, তোর বাবা কি বলল রে তোদের দেখে? প্রথমেই রেগে গেল, আবার কি চাই? ব্যাপার কি? তোমার মা পাঠিয়েছে নিশ্চয়ই। যেই বলেছি সুখ দিদি পাঠিয়েছে, তার পোঁটলা নিয়ে তুমি দিল্লি চলে যাচ্ছ। বাবা তো খেপেই লাল। আরে ও কিডিং? ইয়ার কি হচ্ছে? আমি আনবো সুখদার পোঁটলা? কেন? অ্যাম আই ক্রেজি? আমি কি চোর না পাগল? কি ভাবিস তোরা আমাকে বলতো? সত্যি সুখদার ভীমরতি ধরেছে। আমি তাও ইনসিস্ট করলাম। তখন রেগে মেগে ড্রাইভারকে বলল, বুট খোলো তো। তখন ব্যাগও বেরোলো। তারপর কি বললে তোর বাবা? ইতু উদগ্রীব, আমিও। ব্যাগ দেখে তো বাবা একদম অবাক। কেবল বলে, আরে এটা আবার কোত্থেকে এলো? দেখ, আমি কখনো তুলে আনিনি। হাউ স্ট্রেঞ্জ। শেষকালে মিন মিন করে বললে, ওই হলদে রঙটা দেখেই হয়তো। বাবা খুব লজ্জা পেয়েছে মনে হয়। এবার ইতুর গর্জে ওঠার পালা। লজ্জা পেয়েছে না হাতি, হলদে রঙটা দেখেই হয়তো। একটা ধর্মতলার ফুটপাতের মাল আর একটা খোদ স্যামসোনাইটের ফ্লাইট ব্যাগ, দুটো কি এক হলো? এই বুদ্ধি নিয়ে যাচ্ছ মামলা লড়তে। আসুক তোর বাবা ফিরে। কে বিশ্বাস করবে বলুন তো? এই গলায় আপনি রেডিওতে শুনে মূর্ছা যান।